নমস্কার শ্রোতা বন্ধুরা, স্মৃতির চিলেকোঠা গল্পবাসদের আড্ডাখানা। এই আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন গল্প তিন ভূতের এক গল্প। গল্প শুনে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু। তাহলে শুনতে থাকুন আজকের গল্প তিন ভূতের এক গল্প। বাড়ি থেকে বের হওয়ার সময়ই মেঘটা ছিল। মা স্বভাবতই বের হবার সময়ই চিৎকার আরম্ভ করে দিল, ওরে আকাশ যে মেঘে কালো হয়ে গেছে, আজ আর নাই বা গেলি। কিন্তু একটানা 7 দিন এক সময় বাইরে বের হলে সে খেলা হোক বা আড্ডা মারা, তার যে কি নেশা তা কেবলমাত্র ভুক্তভোগীরাই জানে। আমি তাই চিৎকার করে জবাব দিলাম, না আমি যাব। তোমাকে পরীক্ষার সময় তো বলতে হয়নি, টানা 3 মাস টিউশন ছাড়া বাইরে বের হয়নি। মা এরপর আর কথা বলল না। সত্যিই তো, মা সব জানে। পরীক্ষার 3 মাস আগে থেকে বাইরে গল্প করা, খেলা সব কিছু আমার ডিকশনারি থেকে আচমকা উধাও হয়ে গেছিল। মাধ্যমিক পরীক্ষায় এই দিন 10 শেষ হয়েছে। বাবা অবশ্য এরই মধ্যে একটা হুকুম জারি করে দিয়ে বলেছে, মাধ্যমিকটাই তোমার জীবনের লক্ষ্য নয়, তোমাকে অনেক দূর পর্যন্ত পড়তে হবে। তাই এই ছুটিটাতে গট্টালিকা প্রবাহে যেও না। হায়ার সেকেন্ডারি ইংরাজি কিন্তু অনেক শক্ত, মাথায় রেখো ব্যাপারটা। বইপত্র জোগাড় করে পড়াশোনা আরম্ভ করে দাও। আমি অবশ্য এ ব্যাপারে অন্যদের থেকে একটু বেশি রকমেরই সিরিয়াস। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরের দিন ইংরাজি আর সায়েন্সের সব বই জোগাড় করে নিয়েছি। সায়েন্সের মাস্টারও ঠিক করে ফেলেছি। এবার শুধু আরম্ভ করবার পালা। মা পুরো ব্যাপারটাই জানেন। আমাকে মা তাই পড়াশোনা করছিস না জাতীয় কোনো কথাই কোনোদিন বলে না। মা জানে আমি পড়াশোনাটা করি। সেদিন আমার পরীক্ষার আগে বাড়ি থেকে বের না হওয়ার কথা শুনে আর কোনো কথাই বলল না। আমিও আস্তে আস্তে বের হয়ে গেলাম বাইরে। আকাশ তখন ঠিক বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে। বিকাল 5টার সময় বৈশাখ মাসে প্রায় অন্ধকার। মাঝে মাঝে ঝলক দিয়ে উঠছে বিদ্যুৎ। আমি দরজা খুলে বাইরে পা রাখতেই গাছের পাতার উপর আচমকা হাওয়া হানার শব্দ পেলাম। পিছনের দিকে মায়েরও ডাক ভেসে এলো, বৃষ্টিতে ভিজে ভিজে খেলবি না। আমি উত্তর দিলাম, আচ্ছা। আমার আচ্ছা শব্দ হাওয়াতে মিলিয়ে গেল আস্তে আস্তে। জানি না মা সত্যি শুনতে পেল কিনা, তবে দরজা পেরিয়ে আমার সাইকেলের চাকা কিন্তু পগার পার। ক্লাবে যখন এলাম তখন কেউই ক্লাবে নেই, তবে আর কোথাও যেতে ইচ্ছা করলো না। প্রত্যেকের কাছে একটা চাবি থাকে, সেটা দিয়ে ক্লাবের দরজা খুলে ক্যারামের ওপর ঢাকা সরিয়ে আলো জ্বালিয়ে স্ট্রাইকার নিয়ে নিজের মনেই প্র্যাকটিস করছিলাম। সেই সময় শান্ত ঢুকলো। শান্ত আমার থেকে সিনিয়র, তবে 1 বছরে। দাদা বলি না, ভালো নাম শান্তব্রত, আমরা বলি শান্ত। পরীক্ষার পরেই মামার বাড়ি চলে গেছিল, সেই মধুপুর। তবে ঠিক মধুপুরও নয়,
মধুপুর স্টেশনে নেমে বাসে, তারপর হেঁটে বা গরু গাড়িতে যেতে হয়। বেশ গ্রাম। শান্তই বলেছিল ওখানে নাকি পোস্ট অফিস পর্যন্ত নেই। তবে সেদিন শান্তর ওই হঠাৎ আগমনে আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিরে, মামাবাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে এলি? তোর তো আরও কয়েকদিন পরে আসবার কথা ছিল। শান্ত প্রথমে কোনো উত্তরই দিল না। দুবার প্রশ্ন শুনে বলল, এমনিই চলে এলাম। আসলে ওখানে তো কোনো বন্ধু নেই আমার, তাছাড়া একেবারে অজগ্রাম। প্রায় পেটের অসুখ, জ্বর হচ্ছিল। আমি বললাম, ভালো করেছিস। আজকে কেউ এখনো এলো না, চল আমি আর তুই ক্যারাম খেলি। শান্ত ততক্ষণে হেঁটে 4টে ঘুঁটি ফেলে দিয়েছে। আমি খুব অবাক হয়ে ওর দিকে চেয়ে রইলাম। আমাদের বন্ধুদের মধ্যে একমাত্র শান্তরই এখনো পর্যন্ত ক্যারামে কোনো হাত বশ হয়নি। এমনকি ডবলে খেলবার সময় আমাদের কেউই শান্তকে নিতে চাইতাম না। সেদিন কিন্তু এক অন্য শান্তকে দেখলাম। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, বললি যে সব খাবার ওখানে বেরিয়ে গেছে, তাহলে এরকম খেলছিস কীভাবে? শান্ত বেশ শান্তভাবেই বলল, কিছু না, ওখানে তো কিছুই ছিল না, তাই সকাল বিকাল ক্যারাম খেলেছি। আমি আর কোনো উত্তর না দিয়ে ওর সাথে ক্যারাম খেলতে লাগলাম। অনেকগুলো বেট খেললাম। ওর যখন 20, আমার 5। আস্তে আস্তে আমাদের ক্লাবে আরও 2জন এলো, অর্ণব ও সুশান্ত। তারা অবশ্য 2জন একসঙ্গে আসেনি, আলাদা আলাদা এলো। আগে এলো অর্ণব, তারপর সুশান্ত। সুশান্ত যখন ক্লাবে ঢুকলো, আস্তে আস্তে বৃষ্টি তখন আরম্ভ হয়ে গেছিল। সুশান্ত আমাদেরকে খেলতে দেখে বলল, নে নে, এবার তোরা খেলা বন্ধ কর, 4 জনে খেলবো। বাইরে তখন আরম্ভ হয়ে গেছে তুমুল ঝড় বৃষ্টি। সুশান্ত ক্লাবের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। তখন কারেন্ট ছিল, কিন্তু ঠিক দরজা বন্ধ করবার পরেই কারেন্টটা চলে গেল। খেলা বন্ধ। আমি বললাম, এবার কি হবে? অর্ণব বলল, কি আর হবে, এখন তো বাড়িও যেতে পারবো না, কিছুক্ষণ বসে থাকি, গল্প করি, বৃষ্টি থামলে বাড়ি চলে যাব। 4 জন ক্লাবে এক কোণে বসে রইলাম। অন্ধকার ক্লাব ঘর, দরজা জানলা সব বন্ধ। মাঝে মাঝে ঝিলিক দিয়ে উঠছে বিদ্যুৎ। শব্দ আসছে চমকানো বাজের। আমরা 4 জনে কেউই কাউকে দেখতে পাচ্ছি না, শুধু প্রত্যেকের উপস্থিতি বুঝতে পারছি। অর্ণব বলল, শোন, কিছুই যখন করতে পারছি না, তখন শান্ত, তুই তোর মামার বাড়ির গল্প বল। শান্ত বেশ চুপচাপ ছিল, এটাই অবশ্য ওর স্বভাব। শুধু আমাদের কথা শুনে বলল, কী বা শুনবি, সেই এক ঢোল এক কাঁসি। সুশান্ত বলল, আর ওর মামার বাড়ির গল্প শুনে কী করবি, তার থেকে এই অন্ধকারে ভূতের গল্পই সব থেকে বেশি জমবে। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললাম, কিন্তু আমরা কি কেউ ভূত দেখেছি? সুশান্ত বলল, ভূত না দেখলেও আমরা প্রত্যেকেই অল্প বিস্তর ভূতের গল্প শুনেছি বা জানি, সেইগুলোই বলবো। আমি বললাম, না, আমি বলবো না, আমি কোনো গল্প জানি না। অর্ণব বলল, ঠিক আছে, আগে একটা আমি বলি, তারপর চিন্তা করা যাবে কে বলবে আর কে বলবে না। অর্ণব
গল্প আরম্ভ করলো। ঘটনাটা আমি আমার মামার মুখে শুনেছি। এটা সম্পূর্ণভাবে মামার নিজের চোখে দেখা। মামা তখন উত্তরপ্রদেশে একটা ইংরেজি মিডিয়াম স্কুলের টিচার ছিল। মামার স্কুলটা শহরের দিকে হলেও মামা গ্রামেই থাকতো, ওই খরচা বাঁচাবার জন্য। গ্রাম থেকে শহরের স্কুলে প্রতিদিন সাইকেলে যাতায়াত করতো। বেশ অনেকটা রাস্তা ছিল, 1 ঘন্টা সময় লাগতো সাইকেলে। তবে মামা তো গ্রামের ছেলে, অসুবিধা হতো না। ওই শহর থেকে গ্রামে আসবার রাস্তাটা নাকি ভালো ছিল না, খুব খারাপ ছিল, চোর ডাকাতের ভয় ছিল। তবে মামার অবশ্য অসুবিধা হতো না। সকালে স্কুল ছিল, দুপুরের মধ্যে ঘরে ঢুকে পড়তো, আর ঘরে ঢুকে গেলে কোনো চিন্তা ছিল না। একদিন একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল। মামার স্কুলে এক স্টাফের বিয়ে ছিল। মামার নিমন্ত্রণ ছিল। একটু শহরের দিকে বিয়ে বাড়ি। মামা ভেবেছিল স্কুল থেকে বাড়ি ফিরবার পথে বিয়ে বাড়িতে দেখা করে আসবে, কিন্তু ওই স্টাফ কিছুতেই রাজি হয়নি। মামাকে নাকি খুব ইমোশনাল কথাবার্তা বলেন। মামা বাধ্য হয়ে বিয়ে বাড়িতে সন্ধ্যার সময়ই যায়। এদিকে মামার দেশের বাড়ি মানে আমার মামার বাড়িতে মামার এক বন্ধুর বিয়ে ছিল। ও মামাকে বিশাল একটা চিঠি পাঠিয়ে আসবার কথা বলেছিল। একটা সুবিধা ছিল, স্কুলের তার পরের দিন থেকেই বড়দিনের ছুটি পড়ে যেত। তাই মামা ভেবেছিল স্কুলের বিয়েতে যোগ দিয়ে রাত্রে ফিরে তার পরের দিন ভোরের ট্রেনে নিজের দেশের বাড়িতে চলে আসবে। তাই স্কুলের স্টাফকে বারবার বলে, ঠিক আছে ভাই, আমি তোমার বিয়েতে সন্ধ্যার দিকেই যাব, কিন্তু রাত্রে আটকাবে না। ওই স্টাফটিও বলে, ঠিক আছে, তাই হবে। বিয়ের রাত্রে অবশ্য ওই স্টাফটি কথা রাখে, মামাকে রাতে আটকে রাখেনি। তবে একটু গাঁই করছিল, বলছিল এই রাত্রে ওই রকম ভয়ার্ত রাস্তা দিয়ে যাবে, চোর ডাকাতের ভয়। মামা অবশ্য হেসে উড়িয়ে দিয়েছিল সব কথা। বলেছিল, আমার নিজের সাইকেলটা রেখে একটা পুরানো ভাঙা সাইকেল নিয়ে এসেছি, নিলে নে, কত নিবি। আর জামা কাপড় সব পুরানো পরে এসেছি, টাকা পয়সাও সঙ্গে বিশেষ নেই। সব মিলিয়ে আর কী বা করবে। মামা তারপর ওদের মামার দেশের বাড়ির বন্ধুর বিয়ের কথা বলে। আর কেউই আটকায়নি। খেয়ে দিয়ে রাত 9টার সময় মামা নিজের বাসার দিকে আসছিল। অন্ধকার গ্রামের রাস্তা, শুধু বাঁকা পথ, কোনো লোকবসতি নেই কাছে পিঠে। অবশ্য মামা এমনিতে চোর ডাকাত ছাড়া অন্য দেব বা অপদেবকে বিশ্বাস করত না। মামা বেশ জোরেই সাইকেল চালাচ্ছিল। ঠিক গ্রামে ঢোকবার মাইল 1.5 দূরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। চলতে চলতে সাইকেলটা একটা জায়গাতে আটকে গেল। মামা খুবই অবাক হয়ে গেল। ব্রেক চাপেনি, চাকারও কোনো সমস্যা নেই, তবুও দাঁড়িয়ে গেল সাইকেল। মামা কিন্তু দুটো পা প্যাডেলের ওপর পা রেখেই দাঁড়িয়েছিল। মামা বলে, আমাকে যেন কেউ ধরে রেখেছিল, অবশ্য কিছুক্ষণের জন্য। তারপরেই মামা আবার সাইকেল চালিয়ে চলতে লাগলো। কিন্তু চালাতে চালাতে স্পষ্ট বুঝতে পারছিল সাইকেলের রডে কেউ একজন যেন বসে আছে। বাঁ পা প্যাডেলে পা দিয়ে ওপরে তুললেই গায়ে লাগছে। সারাটা পথ সামনেটা ভারী ভারী লাগছিল। সব থেকে বড় কথা, স্পষ্ট শ্বাস ফেলবার শব্দ শুনছিল মামা।
অর্ণব আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, তোর মামা খুব খেয়ে নিয়েছিল, তাই পেটে গ্যাস হয়ে গেছিল, তাই ওইসব ভুলভাল জিনিস বুঝছিল। অর্ণব সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, শুধু বুঝলেই তো হতো, আমরা সবাই বলতে পারতাম হয়তো মামার গ্যাসই হয়েছে। কিন্তু মাঝ রাস্তাতে হঠাৎ সামনে থেকে কে যেন বলে উঠেছিল, কই, আমাকে নামিয়ে দে, এসে গেলাম তো। মামা কথাটা শুনে সাইকেল দাঁড় করিয়েছিল, আর সেই সঙ্গে বুঝতে পেরেছিল কেউ একটা সামনে থেকে নেমে গেল। মামা স্পষ্ট চলার শব্দ শুনতে পেয়েছিল। আমি আবার প্রশ্ন করলাম, কথাটা সত্যি? অর্ণব বলল, আমার মামা মনে হয় এই মাসে আসবে, আমি তোকে ডাকবো, পুরো কথাটা মামার মুখ থেকেই আবার শুনে নিবি। আমরা বেশ কিছুক্ষণ কোনো কথা বললাম না। সুশান্তই তারপর আমাদের নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞেস করলো, কিন্তু আসল ব্যাপারটা কি ছিল বলতো? অর্ণব বলল, আসলে ওই পথে নাকি বহুদিন আগে ডাকাতদের হাতে একজন মারা গেছিল, তারপর ওই ভূত হয়ে রাস্তার মাঝে সাইকেল দাঁড় করিয়ে তাতে চেপে পড়ত। আমি কিন্তু অর্ণবের কোনো কথাই ঠিক মানতে চাইছিলাম না। আসলে ভূত নামক পদার্থে আমার বিশেষ বিশ্বাস নেই, কিন্তু আমি এই ব্যাপারে কারোর সঙ্গে কোনো তর্ক করিনি। তবে সুশান্ত অর্ণবের কথাগুলো শেষ হওয়ার পর থেকেই একভাবে বলে যাচ্ছিল, না না, ভূত বলে কিছু পদার্থ আছে, আমি অন্তত জানি এবং বিশ্বাস করি। আমি বললাম, তুই এমন করছিস যেন ভূতরা তোর সঙ্গে এসে খেলতো, তাই তুই ওদের সব কিছু জানিস। সুশান্ত সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, আমি দেখিনি, তবে আমার কাকা একবার খুব সামনে থেকে ভূত দেখেছিল। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই অর্ণব বলল, একেবারে আমাদের মতো সামনে? সুশান্ত বলল, হ্যাঁ, কাকা তো তাই বলে। আমি ভূতে এক ফোঁটাও বিশ্বাস না করলেও ভূতের গল্প শুনতে আমার খুব ভালো লাগে, তাই অর্ণব বা সুশান্ত দুজনের কাউকে আর রাগালাম না। ভয় হলো যদি আমার উপর রেগে গল্প বলা বন্ধ করে দেয়। সুশান্ত আরম্ভ করলো, আমাদের দেশের বাড়ি কয়লা শহরে, জানিস তো। ওই শহরে আমাদের বাড়িটা অবশ্য একটু ভেতর দিকে, এখন অবশ্য শহরই, তবে একসময় গ্রাম ছিল, গ্রামের জমিদার ছিল। আমাদের গ্রামের জমিদাররা আসলে ছিল পাঞ্জাবের লোক, তবে এখন আমাদের থেকে বড় বাঙালি। এই জমিদারদের দুটো বাড়ি ছিল, একটা পুরানো রাজবাড়ি আর একটা নতুন রাজবাড়ি। পুরানো রাজবাড়িটা অবশ্য আমি নিজেই দেখতে পাইনি, এখন শুধু কতকগুলো ভাঙা দেয়াল আর কিছু নেই। তবে নতুন রাজবাড়িটা এখনও আছে। জমিদারদের বর্তমান প্রজন্মের সবাই ওই রাজবাড়িতেই থাকে। তবে আমার বাবা কাকারা যখন ছোট ছিল, ওরা কিন্তু পুরানো রাজবাড়িটা দেখেছিল। আমার কাকা ওই রাজবাড়ির ছাদের ওপরেই আড্ডা মারত, দিনে রাতে দুবেলাতেই। ওই রাজবাড়ির ছাদে বড় অদ্ভুত একটা জিনিস দেখে। বাবা কাকা দুজনা বলেছিল, ওই পুরানো রাজবাড়িটার মাঝে একটা বিরাট উঠান ছিল, তার পাশে একটা মন্দির আর উল্টো দিকে একটা স্টেজ। এই স্টেজে আজ থেকে 20 বছর আগেও নাটক হতো।
আমার বাবা কাকা প্রত্যেকেই কোনো না কোনো নাটকের দলে থাকতো। আর পুরানো রাজবাড়ি এক একটা ঘরে চলতো তাদের রিহার্সাল। ঠিক দুর্গাপূজা আর কালী পূজার মাঝে হতো নাটকের প্রতিযোগিতা। কাকা তখন কলেজে পড়তো, টুকটাক টিউশন করতো, নাটক করতো। সেদিন ছিল নাটকের ঠিক আগের দিন। সারাদিন কাকারা বহুবার রিহার্সাল দিয়েছিল। তাও কোনো কারণে আরও বেশ কয়েকবার দেওয়ার প্রয়োজনে কাকারা রাতেও আরেকবার রিহার্সাল দেওয়ার কথা বলল। সবাই রাজি হলো। ঠিক হলো খাওয়া দাওয়ার পর রাত্রি 10টা থেকে কাকারা ওই পুরানো রাজবাড়ির একটা ঘরে রিহার্সাল করবে। পুরানো রাজবাড়িটাতে এমনিতেই আলো ছিল, কিন্তু কিছু লোকজনও থাকতো। সব থেকে বড় কথা হলো ওই রাজবাড়ির ওপরতলাতে কলিয়ারি কিছু লোকের মেস ছিল, তাই রাত্রে বা দিনে যাতায়াতের কোনো অসুবিধা ছিল না। কাকা খাওয়ার পরে যখন রাজবাড়ির ভেতর ঢুকলো তখন রাত 10টা। মেসের বেশিরভাগ লোকই ঘুমিয়ে পড়েছিল। ভাড়াটে দরজা বন্ধ করে ভেতরে নিজেদের কাজ করছিল। আর কাকা রাজবাড়ির মাঝে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিল অন্ধকার রাজবাড়ি। হঠাৎ কি ইচ্ছে হয়েছিল কাকার সিঁড়ি দিয়ে দোতলাতে উঠে কিছুক্ষণ ঘুরল। রাজবাড়ির অবশ্য একটা অংশ ব্যবহৃত হতো, পিছন দিকটা, মানে যে দিকটা একসময় রানীরা বা রাজবাড়ির মেয়েরা থাকতো, সে জায়গাটা ব্যবহার হতো না, কেউ ব্যবহার করতো না। দরজা জানলাগুলো খোলা থাকতো, তবে কেউ যেত না। মানে এমনিতে কেউ কেউ ঘুরতে যেত, পুরানো দিনের বাড়ি তো। সেদিন সামনের দিকে উপরতলাতে ঘুরতে ঘুরতে কাকার পেছনের দিকে যেতে ইচ্ছে হলো। ওদিকটাতে বিশেষ আলোও ছিল না, তবে আমাদের গ্রামেও তখন রাস্তাতে কোনো আলোর ব্যবস্থা ছিল না। রাত্রে কেউ বাইরে বের হলে তাকে টর্চ নিতেই হতো। কাকাও টর্চ নিয়েছিল। টর্চ জেলে এক পা করে ঢুকলো পিছনের দিকে। অন্ধকার রাজবাড়ি, পিছনের দিকটা ঠিক যেন কেউ বেশ করে কালো রং লাগিয়ে দিয়েছিল। শুধুমাত্র কাকার হাতের টর্চটাই যা একটু আলো। একের পর এক দরজার সামনে দাঁড়িয়ে টর্চ মেরে সবটা দেখে আবার পাশের দরজাতে চলে যাচ্ছিল। রাজবাড়ির 3টে ঘরের দরজা ওদিকে বন্ধ থাকতো। 3 রানী নাকি 3টে ঘরে মারা গেছিল, তার মধ্যে একজন আত্মহত্যা করে। তারপর থেকে রাজবাড়ির 3টে দরজা বন্ধ করে দিয়েছিল। কাকা ওই বন্ধ 3টে দরজার সামনেও দাঁড়িয়েছিল, তবে কোনো মতে চেষ্টা করেনি দরজা 3টে খুলবার। আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে হলো ডান দিকে অন্ধকারের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। কাকা প্রথমেই ভেবেছিল নির্ঘাত চোর। রাজবাড়ির ভেতর প্রায়ই চোর ঢুকত, দরজা জানলা খুলে বাইরে বিক্রি করে দিত। বহুবার ধরা পড়বার পর মার খেয়েছে, কিন্তু চোরদের লজ্জা থাকতে নেই। কাকা সেদিনও ভেবেছিল হয়তো চোরই ঢুকেছে। টর্চের আলো ফেলল, কিন্তু কাউকে দেখতে পেল না। টর্চটা নিভিয়ে ফেলল, কিন্তু টর্চ নেভাবার সঙ্গে সঙ্গে সামনে আবার সেই ছায়াটাকে দেখতে পেল, একেবারে কাকার সামনে, এই হাত 2 দূরে। কাকা পরে যখন আমাকে কথাগুলো বলে তখনও হাতের লোম সোজা হয়ে উঠেছিল। কাকা বলেছিল, ওই মূর্তিটাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মাথাতে ঘোমটা দেখে বুঝতে পারলাম কোনো মেয়ে। প্রথমে অবশ্য ভেবেছিলাম এই ভাড়াটেদের কেউ এসে ছাদে দাঁড়িয়েছে, কিন্তু
টর্চ মারতেই আর কাউকে দেখতে পাচ্ছিলাম না। তখনই গণ্ডগোলটা হলো। বুঝলাম সামনের ছায়ামূর্তিটা কোনো সাধারণ ছায়ামূর্তি নয়, কিন্তু ভয়ে আমি সামনে পিছনে কোনো দিকেই যেতে পারছিলাম না। হঠাৎ চোখের সামনে ওই ছায়ামূর্তিটা রেলিং ধরে ঝাঁপিয়ে পড়ল নিচে। আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে মেসের কয়েকজন পর্যন্ত ছুটে এসেছিল। আমি তখনও থরথর করে কাঁপছিলাম। মেসের সবাই এসে চোখে মুখে জল দেওয়ার পর আমার জ্ঞান ফিরল। জ্ঞান মানে একটু স্বাভাবিক হলাম। আমাকে সামনের দিকে নিয়ে গেল। অনিল কাকু বলে একজন ওই মেসে থাকতেন। তিনি সব থেকে আগে এসেছিলেন। আমাকে ওনার বিছানাতেই বসিয়েছিলেন। তারপর জিজ্ঞেস করলেন, ঠিক কি হয়েছিল বলতো? আমি সব বললাম। শুনে মেসের সবাই আমাকে ভীষণ বকতে লাগলো। অনিল কাকুই অবশ্য বেশি ভুগলেন। বললেন, তোমরা সব আজকের ছেলে, কোনো কিছু মানো না। আমরা এখানে 5 বছর আছি। সন্ধ্যাবেলা কেউ ওই দিকে যায় না। রাত্রে বাথরুম পেলে একা বের হয় না। তোমরা বিশ্বাস করো বা না করো, কিন্তু আজ তুমি খুব বেঁচে গেছো। সুশান্ত তারপর কিছুক্ষণ চুপ করে বসলো। আমরা কেউ কোনো কথা বলছিলাম না। অন্ধকার আরো গভীর হচ্ছিল। বাইরে ঝড় তখনও থামেনি। সঙ্গে বৃষ্টিও ছিল। এই ঝড় বৃষ্টির শব্দই ঢেকে দিচ্ছিল আমাদের শ্বাসের শব্দ। কিছুক্ষণ পর অর্ণব বলল, কিন্তু আসল ব্যাপারটা কি? কে ওই ছায়ামূর্তি? কাকাও এ ব্যাপারে কিছু জানতো না। ওই অনিল কাকুরাও কিছু বলেনি। ভয় পেয়েছিল। হয়তো আমার কাকুরা ভয় পাবে। হয়তো আর কোনোদিন পুরানো রাজবাড়িতে ঢুকতো না। আসলে ওই জমিদারদের তৃতীয় পুরুষের 3টে বউ ছিল। তাদের 2 বউ রোগে মরে, তবে প্রথমে ছোট বউ আত্মহত্যা করে। ঘটনাচক্রে ঠিক 1 বছর পর পর 3টে বউ মারা যায়। 3 জনই শনিবার রাত্রে মরে। তাদের মধ্যে ছোট বউয়ের আত্মা তখন ওই রাজবাড়ির অলিতে গলিতে ঘুরে বেড়াতো। রাজারা ওই ছোট বউয়ের আত্মার জন্যেই পুরানো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে আসে। সুশান্ত শেষের শব্দটা বেশ জোর দিয়ে বলেছিল। অর্ণব আমাকে জিজ্ঞেস করলো, কি রে, কি বলবি? ভূত সবাই দেখতে পাচ্ছে। তুই কি এখনো বলবি ওসব কিছু না? সবাই বানিয়ে বানিয়ে বলছে। আমি বললাম, দেখ, এই দেবতা অপদেবতা দুটো বিষয়ই খুব বিতর্কিত। তুই দেখবি যারা মানসিকভাবে খুব শক্ত তারা কখনোই ভূত দেখেনি বা ভূতে বিশ্বাস করেনি। তাই আমি নিজে যেদিন এ বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ পাব, আমি অবশ্যই বলবো, হ্যাঁ, ভূত আছে। কি বলিস শান্ত? অর্ণব ও সুশান্ত আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বলল, হ্যাঁ, আমাদের সঙ্গে তো শান্ত আছে। ওর খবর কি? ও কি কোনো কথা বলবে না? কোনো গল্প বলবে না? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, শান্ত গল্প বলবে। ওকে গল্প বলতে হবে।
তবে আমি বলবো না। ওই ভূতটুতে আমার একেবারেই বিশ্বাস নেই, তাই ওই সম্পর্কে কথা বলতে আমার ভালো লাগে না, তবে শুনতে ভালো লাগে। অর্ণব কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু শান্ত তাকে থামিয়ে বলল, একদিন নিজেই বুঝতে পারবি ভূত আছে কি নেই। বাকি দুজন শান্তর সাথেই বলল, হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে। তারপর আমরা কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে গেলাম। বাইরের বৃষ্টি কিন্তু তখনও থামেনি। শান্ত বলতে আরম্ভ করলো, এটা কিন্তু কোনো গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। আমার বাবার এক বন্ধু থাকতো বাইরে, ওই দিল্লি বা হরিয়ানা। গ্রামের বাড়িতে 2 বছর 3 বছর পর পর শুধুমাত্র দুর্গাপূজার সময় আসতো, বেশ মজা করতো। তারপর একাদশী দ্বাদশী বা লক্ষ্মী পূজার সময় ফিরে যেত। সেবার ওই 1971-72 সাল, বাবা তখন ক্লাস 9-এ পড়তো। দুর্গাপূজা সেবার 5 দিনের ছিল। আর আমাদের যে দুর্গাপূজা, সেখানে তো বৃষ্টির দিন, ষষ্ঠীর দিন থেকে এমনিতেই পূজা হতো। সেই সময় দুর্গাপূজা মানে একটা বিশাল ব্যাপার, বিশেষ করে গ্রামের বাড়িতে। মহালয়ার 2 দিন পর থেকেই বিভিন্ন ঘরে বেসনের লাড্ডু হতো। আমাদের দেশের বাড়িতেও হতো। আর আমার বাবার সেই বন্ধুর বাড়ি ছিল বাবার বাড়ির ঠিক পিছনের দিকে, তবে ওরা সবাই দিল্লি থাকতো। ওই বন্ধুর বাবা একাই উত্তরাধিকার ছিল। দিল্লিতে সরকারে বেশ উঁচু পদে কাজ করত, তাই ছুটি পেলে গ্রামের বাড়িতে আসতো। কিন্তু সবসময় তো আর ছুটি পাওয়া যেত না, আসতেও পারতো না। বছরে অন্য সময় তাদের বাড়ির নিচের তলাতে হরি কাকা বলে একজন তার পরিবার নিয়ে থাকতেন। আমার বাবার বন্ধুটি আসলে সে বছর বাড়িটা পরিষ্কার করত। আর ওই পরিষ্কার হওয়া দেখে বাবা বা তার বন্ধুরা বুঝতে পারত বন্ধু আসছে। কিন্তু সেবার বড় অদ্ভুত একটা ঘটনা ঘটল। ওই বাড়িটা পরিষ্কার হলো না। সবাই বুঝলো বন্ধুরা এবার আসছে না। কিন্তু ষষ্ঠীর দিন হঠাৎ পুজোর জায়গাতে বাবার ওই বন্ধুকে সবাই দেখতে পেল। বাবা তাড়াতাড়ি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে, তুই একা এসেছিস? বাবার বন্ধুটা বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ, বাবা ছুটি পায়নি, তাই আমি একাই চলে এলাম। আমার বাবা বলল, কিন্তু হরি কাকারা তো বাড়িঘর কিছুই পরিষ্কার করেনি, শুবি কোথায়, খাবি বা কি? বন্ধুটা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমার বাবা তাকে বাধা দিয়ে বলল, শোন, তোকে কিছু করতে হবে না, তুই আমার বাড়িতেই থাকবি, খাবি, তোকে আর কিছু চিন্তা করতে হবে না। এরপর আমার বাবার বন্ধু আমার বাবার সঙ্গেই বাবার বাড়িতে থাকতে আরম্ভ করলো। একসঙ্গে টানা 5 দিন খেলো, ঘুরলো, এমনকি একটা ছোটোখাটো মারপিটের মধ্যেও জড়িয়েছিল। একবারের জন্য বোঝা যায়নি ওটা মানুষ নয়, প্রেতাত্মা। শান্তর মুখে শেষ শব্দটা শুনে আমরা বাকি 3জন প্রায় আটকে ওঠার মতো করে বললাম, প্রেতাত্মা? হ্যাঁ, প্রেতাত্মা। বাবার ওই বন্ধুটা মারা গেছিল দুর্গাপূজার 7 দিন আগে। কেউ বুঝতে পারেনি, হঠাৎ 4 দিনের জ্বরে মারা গেছিল।
কিন্তু ও যে ভূত এটা বোঝা গেল কিভাবে? লক্ষ্মী পুজোর দিন হঠাৎ সকালে হরিকাকার কান্নার আওয়াজ পাওয়া গেল। সবাই একছুটে কি ব্যাপার দেখতে গেল। সেই সময় হরিকাকা একটা চিঠি আমার বাবার হাতে তুলে দিয়েছিল, আর তাতেই ওটা লেখা ছিল। আমি বললাম, তারপর কাকুর আর কিছু হয়নি? শান্ত বলল, না, এমন কিছুই হয়নি, শুধু 1.5 মাস বাবা একা বাইরে বের হতে পারেনি। সুশান্ত বলল, এটা বাড়াবাড়ি। অর্ণব বলল, কখনো না, তোর সঙ্গে এরকম হলে তুই হার্ট ফেল করতিস। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ ক্লাবের দরজাটা খুলে গেল। বুঝলাম শান্ত বাড়ি চলে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ রে, বৃষ্টি থেমেছে? শান্ত কোনো উত্তর দিল না। আমরা কিছুই মনে করলাম না। শান্ত এরকম কিছু অদ্ভুত স্বভাব আছে, কখন কি করে অনেক সময় নিজেই বুঝতে পারে না। আমরাও একে একে বৃষ্টি থামবার পর বাড়ি ফিরলাম। এই ঘটনার ঠিক 3 দিন পর আমি একদিন সকালবেলা শান্তদের বাড়ি গেলাম। দেখলাম শান্তদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করা আছে। আমি ভাবলাম হয়তো কোথাও একটা ঘুরতে গেছে। তবু মনে একটা খচ লেগে রাখলো। আবার 4-5 দিন পরে শান্তদের বাড়ি এলাম। বাড়ির দরজা খোলা দেখলাম। দরজার সামনে দাঁড়ালাম। শান্তর মা বারান্দার মধ্যে পা ছড়িয়ে বসেছিল। আমি ঢুকতেই আমাকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠল। আমি কিছু না বুঝতে পেরে বারান্দায় উঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে কাকিমা, আপনি কাঁদছেন কেন? শান্তর মা কিন্তু উত্তর দেওয়ার মতো অবস্থাতে তখনও নিজেকে তৈরি করতে পারল না। আমি ঘরের ভেতর ঢুকতে যাচ্ছিলাম। শান্তর দিদি বেরিয়ে এলো। আমাকে ওদের ঘরে ভেতর টেনে নিয়ে গিয়ে বলল, ভিতরে এসো। আমি দিদির পিছন পিছন শান্তদের ঘরের ভেতর ঢুকলাম। দিদি আমাকে বিছানার উপর বসিয়ে বলল, 5 দিন হলো ভাই আর নেই। আমি ঠিক আকাশ থেকে পড়লাম। পায়ের নিচ থেকে সরে গেল মাটি। আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। জিজ্ঞেস করলাম, কিভাবে হলো? মাসির বাড়ি গেছিলাম, ওখানে অ্যাক্সিডেন্ট, একেবারে স্পট ডেথ। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ভেতর থেকে একটা চাপা কষ্ট ফাটিয়ে দিচ্ছিল বুক। তার ওঠানামা এত কষ্ট দিল যে আমি আর বেশিক্ষণ শান্তদের ঘরে থাকতে পারলাম না। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেলাম। সেদিন সন্ধ্যাবেলা আমার বাড়িতে অর্ণব এলো, সুশান্ত এলো। আমি তাদেরকে কি বলবো বুঝতে পারছিলাম না। চোখের সামনে শুধু ভাসছিল ক্লাবের সেই বৃষ্টি ভেজা বিকালটার কথা।